নিতু ওদের থামিয়ে দিয়ে বলে না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, খেতে হবে না। তাহলে এই শাড়িটা পরে নিন। আপনার ফিগারে মনে হলো আমার মতোই। ব্লাউজ আর পেটিকোট ফিট হয়ে যাবে। আলো কাঁপা কাঁপা গলায় বলো, কেন পরব আমি শাড়ি? কারণ আপনি নতুন বউ, তাই। এটা আপাতত পরে নিন। এগুলো একেবারেই নতুন, যদিও আমার। কাল আপনার জন্য শপিং করা হবে। আলো শপিং ব্যাগ উঠে দূরে ছুঁড়ে মেরে নিতুর দিকে তাকায়। কান্না মিশ্রিত কণ্ঠ বলে, আপনি না একটা মেয়ে? আমাকে আপনি বুঝতে পারছেন না? পারছি। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে। বোকা বোকা জেদ করে কিছুই হবে না। শাড়িটা পরে নিন, আপনাকে ভাইয়ার ঘরে নিয়ে আসব। আলো জেদি কণ্ঠে বলে উঠল, অসম্ভব। আমি মরে গেলেও ওই জানোয়ারের ঘরে যাব না। মরে গেলেও না। ঋতু আলোর দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, মরে গিয়ে লাশ হয়ে গেলেও ওই ঘরে আপনাকে যেতে হবে। এইবারই বউ হয়েছেন, এবারই নিয়ম জেনে নিন। মরে যান অথবা বেঁচে থাকুন, স্বামী শোবার ঘরে আপনাকে যেতেই হবে। আলো ছলছল চোখে তাকিয়ে আছে ঋতুর দিকে। ঋতু উঠে শপিং ব্যাগটা তুলে নিয়ে এসে একটা গোলাপি রঙের সুতির শাড়ি বের করে। আলোর গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিচে ফেলে দিয়ে বলে, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি চাই না আপনি মার খান, তাই বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ফজরের আজানের সময় হয়ে এসেছে। আতর আলো রেহানা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজান মায়ের পায়ের তালুতে মেসেজ করে দিচ্ছে। রেহানা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ডুকরে কেঁদে ওঠে। আতর আলো স্ত্রীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে অস্ফুট স্বরে বলে উঠে, শান্ত হও রেহানা, সব ঠিক হয়ে যাবে, সব কিছু। রেহানা ফোপাতে থাকে, কি ঠিক হবে? আমার মাটা আমার বুকে ফিরবে? আমার প্রাণটা বুঝি বেরিয়ে গেল? আলো আব্বু, আমাকে শক্ত করে ধরো। মায়ের কথায় আজান আয়াত ফুপিয়ে ওঠে। রেহানা মাথা তুলে স্বামীর দিকে তাকায়। হঠাৎ করে স্বামীর বুকে কিলঘুষি মারতে মারতে বলতে থাকে, সব কিছু যেন তুমি দায়ী। এতবার বলছি, রাজনীতির নামে মরণ খেলায় নেমো না, নেমো না। তোমার ক্ষমতার লোভে আমি আমার মেয়েটাকে হারালাম। তুমি দায়ী। আলোর বাবা, তুমি আমার মেয়েটাকে এনে দাও। রেহানা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আতর আলম স্ত্রীকে জড়িয়ে ধরে বসে থাকে। আসলে কি সব কিছুর জন্য সে দায়ী? ভাই? রাহাতের ডাকে শামীম পিছনে ফিরে তাকায়। হাতের সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে নেয়। স্বাভাবিক গলায় বলে, রনি এসেছে? ভাই। খবর কি ওদিকের? আতর স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছে। রনি ডাক্তার পাঠিয়ে দিয়েছে। গুড, একেবারে আমার ছেলেদের মতো কাজ করেছেন। এই রনিকে পুরস্কার দিতে হবে। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরাফ এবং ফুয়াদ চলে আসে। শামিন ইয়াশা বলে, তোরা এখন এখানে থেকে যা, নিচতলায় রেস্ট নে। ভোর হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর এখান থেকে সোজা হসপিটালে যাব। ক্যাম্পেইন করতে হবে না, নির্বাচন আমি জিতব। রাহাত অনেকটা জড়তা নিয়ে বলে, ভাই বিয়ে তো করে নিলেন, এখন কি করবেন? সংসার। ঠান্ডা গলায় জবাব দেয় শামিন ইয়াশার। ফুয়াদ বলে, তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, তুই একটা অমীমাংসিত রহস্য। শামিন ফিসলে হাসে। ফুয়াদ বলতে থাকে, আজ কত বড় একটা অন্যায় করলি তুই জানিস? কোনো ক্ষমা নেই এর। তোরা আমাকে সাহায্য করেছিস, তোদেরও কোনো ক্ষমা নেই। ফুয়াদ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, আমার জীবনে চরম দুর্ভাগ্য তোর মতো বন্ধু পাওয়ায়। শামিন শুকনো হাসি হাসে। তারপর ওদের সবার দিকে তাকিয়ে বলে, আর আমার জীবনে পরম সৌভাগ্য তোর মতো বন্ধু আর ওদের মতো কিছু ছোট ভাই পাওয়ায়। এখন পক পক না করে 2 ঘন্টা রেস্ট নে, শরীরে শক্তি যোগান দে। আমি মেয়র হলে খুশিতে নাচতে হবে তো। রাহাত, আরাপ এবং ফুয়াদ চলে যায়। শামিন নিচতলায় বারান্দায় রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি বাইরের বাগানের দিকে। এই বাগানটা শামীমের নিচের হাতে করা। নিজে সবসময় যত্ন করে বাগানে। ফুলের গন্ধে ছেয়ে আছে আশপাশটা। শামিন একটা গভীর নিঃশ্বাস নেয়। পিছন থেকে নিতু নিচু স্বরে ডাকে, ভাইয়া। শামিন বাগানের দিকে দৃষ্টি রেখে বলে, বলো ঋতু। কিছু বলছে? গালাগাল করছে তোমাকে? না ভাইয়া। খেয়েছে? কি খেতে দিয়েছিলে? কাস্টার্ড? খায়নি। আচ্ছা, না খাক, ঘরে কিছু খাবার রেখে এসো, খিদে পেলে খেয়ে নেবে। ঋতু কয়েক মুহূর্তে চুপ থেকে বলে, আপনার ঘরে যেতে চাচ্ছে না।
শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কে? ওই মেয়েটা, মানে ভাবি। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি যাও। ইহান হয়তো এখন উঠে যাবে, ঘরে যাও, আমি দেখছি। দরজা ঠেলে শামিন ভিতরে ঢোকে। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। আলো হাঁটুতে মাথা ঠেকে ঘরের এক কোণায় বসে আছে। শামিন সুইচ টিপে আলো দেয়। আলোর মাথা তুলে তাকিয়ে শামিনকে দেখে শামিন নরম গলায় বলে, খাওনি কেন? শামিন ইয়াসার আর 24 ঘন্টা পেরোলে এই শহরে মেয়র হবে। তার শহরে কেউ অভুক্ত থাকুক, তার শামিন ইয়াসার মির্জা চায় না। কথাটি বলে শামিন হাসে। তার এই হাসিতে ছিল আলোর প্রতি বিদ্রুপ। আলো উঠে দাঁড়ায়। তার পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। নিতু কোনো মতে পরিয়ে দিয়ে গিয়েছে। আলো সরাসরি শামিনের চোখে চোখ রেখে বলে, তুই একটা জানোয়ার, পিচাস, তুই একটা। গলাবাজি ভালোই করতে পারো তুমি। তোমার বাবার থেকে শিখেছ? আমি তোমার বাবার কাণ্ডজ্ঞান দেখে অবাক হচ্ছি। নিজের পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ সে চলো জনগণের নিরাপত্তা দিতে। মেয়রের দায়িত্ব শুধু বর্ষাকালে সিটি কর্পোরেশনের অলিগলিতে মশা ওষুধ স্প্রে করা অথবা শীতকালে কম্বল বিতরণ করা না। আর তার বোকা বোকা কাজ দেখে আরও অবাক হতে হয়। আমাকে না কুপিয়ে নিরপরাধ ছেলেটাকে কুপিয়েছে। আমার বাবা কিচ্ছু করেনি, আমার বাবা কিচ্ছু করেনি, চেঁচাতে থাকে আলো। শামিন ম্লান হেসে বলে, ক্ষমতার লোভ কাউকে জেকে ধরলে সে কত দূর নিচে নামতে পারে তা আমি জানি। শোনো, সৎ বাবা সৎ কন্যা। তুমি ঠিকই বলেছ, আমি একটা পিচাস। এই পিচাসের আরও বৈচারিক রূপ দেখতে চাও? জানি চাও না, ভালোই ভালোই বলছি। ওখানে যে খাবারটা রাখা আছে চুপচাপ খেয়ে নাও, নয়তো সেই রূপটাও দেখবে। আলো চুপ করে শামিনের চোখের দিকে তাকিয়ে বলে। শামিন বলে, চোখ নামাও। মেয়ে মানুষের চোখ সবসময় নিচু হয়ে থাকবে। তারপর কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলে, মাথা মোটা বাবার মাথা মোটা কন্যা। কোন সাহসে তুমি আমার গায়ে হাত তুলেছিলে জানা নেই? তবে তুমি নিজেই সেদিন নিজের যেন খাল কেটে রেখেছ। প্রত্যেকটা দিন আমাকে অপমানজনক কথা বলে সেই খালে একটু একটু করে পানি দিয়েছ। আজ কুমির তোমার খালে প্রবেশ করেছে। আপনি একটা জাহিল। নিস্তেজ কণ্ঠে বলে আলো, খাবারটা খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। বললাম তো খাবো না। শামিনের রাগ উঠে যায়। আলোর দিকে এগিয়ে যায় সে। আলো তেজি কণ্ঠে বলে, এদিকে এগোলে কিন্তু কি করবে তুমি? শামিনকে কিছুটা অবাক করে দিয়ে আলো শামিনের মুখের ওপর থু ছুঁড়ে মারে। ক্ষোভে শামিন হাত উঠায় আলোকে চর মারবে বলে। তৎক্ষণাৎ আলো নিজের গালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। শামিন থেমে যায়। চর না মেরে আলোর দিকে তাকিয়ে আছে সে। আলোর গালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। 9 ঘন্টা আগে শেষ অনলাইনে এসেছিল অদ্রিজা। 10 মিনিট পর পরে ইসমান ফোন হাতে নিয়ে চেক করে দেখেছে অদ্রিজা অনলাইনে এসেছে কিনা, কিন্তু প্রত্যেকবার ফোন হাতে নিয়ে হতাশ হয়েছে সে। ফোনটা একটা ডিভানের ওপর ছুঁড়ে মেরে ইসমাম বসে থাকে চুপচাপ। আলোর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। রাতে বাড়িতে এসে একটাবারও ফোন দিয়ে জানানোর প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চয় এসে ঘুমিয়ে গিয়েছে। বড্ড ঘুম কাতুরে মেয়েটা। ইসমামের সারাটা দিন কেটেছে অস্থিরতায়। ঘড়ির দিকে তাকিয়ে ইসমাম সময় দেখে সন্ধ্যা 6টা। তার মানে বাংলাদেশে এখন সময় সকাল 5টা। এত সকালে অদ্রিজা ঘুম থেকে উঠে মেয়ে নয়। কি জানি কখন ঘুম ভাঙবে মহারানীর, কি জানি কখন মনে পড়বে তার একটা ফোনের জন্য কি অপেক্ষা করে বসে আছে। শামিন আলোর মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। আলোর নিজের গালে কোনো চরের অস্তিত্ব টের না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে পিচাসটা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে দেখছেন। ঘেন্নায় আলোর গা গুলিয়ে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। শামিনের চোখে আলো অস্বস্তি ধরা পড়ে। সে গলা খাঁকিয়ে দিয়ে বলে, 4 ঘন্টা আগে আমাদের বিয়ে হয়েছে। জোর করে হোক জুলুম করে হোক যেভাবেই হোক বিয়েটা হয়েছে। তুমি আমার স্ত্রী, আমার অধীনস্থ তুমি। বারবার থুতু দেওয়ার
চর মার আমি বরদাস্ত করব না। ভদ্র হয়ে থাকবে বলছি, ভদ্র হয়ে থাকবে। তোমার এবং তোমার পরিবারের জন্য সেটাই ভালো হবে। কথাটি বলে স্বামী নিয়ে আসার ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে হয়। তার শরীরে ধাক্কা লেগে দরজা কপাট বিকট শব্দ কাঁপতে থাকে। আলো থপ করে মেঝেতে বসে পড়ে। আশ্চর্য ব্যাপার, তার চোখে এখন পানিও আসছে না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাত পায়ে রগ কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল। মারাত্মকভাবে আহত সে। বারবার একই কথা জিজ্ঞেস করবেন না, শুধু আল্লাহকে ডাকুন। স্বামী নিয়ে আসার ডাক্তারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, বাঁচবে তো আশা করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অন্যরকম হলে আমাদের তো কিছু করার নেই। ডাক্তার চলে যেতে সবুজ ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ভাই, কতটা নির্দয় হলে কেউ হাত পায়ের রগ কেটে জান নেওয়ার কথা ভাবতে পারে। ইয়াসার চুপ করে থাকে। রনি বলে, সারা পুরোটাই ভণ্ড। আগে তো ক্রাইম রিপোর্টার ছিল, ক্রাইম নিয়ে রিপোর্ট করতে করতে শিখে গিয়েছে সব। শামীম একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের আপডেট কি? বাড়ি থেকে কেউ বের হয়নি, কেউ বাড়িতে ঢোকেওনি। শামীম আর কিছু না বলে হাঁটতে শুরু করে। রাহাত বলে, কই যাচ্ছেন ভাই? বাড়িতে। তোরা এখানে থাক, কোনো সমস্যা হলে আমায় ফোন দিবি। ফুয়াদ এবং রাফাত আবার সাথে আয়। রাহাত এবং রনি মাথা নাড়ায়। ফুয়াদ এবং আরাফ শামীমের সাথে চলে যায়। তোয়েব রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলে, ঘরের নতুন বউ রাইখা অন্য কোথাও মন টিকবে এখন? রাহাত চোখ রাঙানি দিয়ে বলে, ফাইজলামির কথা বলিস না, আমাদের মন মেজাজ ঠিক নেই, কাল সারা রাত কেউ ঘুমায়নি। রনি রাহাতের দিকে তাকিয়ে বলে, কাল কিছু হয়েছিল? ভাইয়ের বাসর? কি একটা বিয়ে, তার আবার বাসর? থাপড়া থাপড়ি আর থুতু ছোড়াছুড়ি হয়েছে শুধু। এই মেয়ে তেজ কমে এত সহজে? ভাইয়ের মাথায় কি চলতেছে কে জানে। বিয়ে কোনো ধরনের প্রতিশোধ বলতে পারিস? এটা কি স্টার জলসা? হুদাই ভাইয়ের মাথা সমস্যা দেখা দিয়েছে। আলো যেই দিন ভাইকে চর মেরেছিল সেই দিন থেকে সমস্যা ভাইয়ের মাথায়। ভাই তো আগে এরকম ছিল না। তো হাসতে হাসতে বলে, ভাই, আমার মনে হয় ইয়াসা ভাই এই মেয়েটাকে পছন্দ করত। দেখে নি, যখনই বলতেন ভাই মেয়েটার কিছু করেন, মেয়েটাকে কিছু করেন, তখন ভাই বলতো, বাদ দে, শুধু নজর রাখ, বাদ দে, শুধু নজর রাখ। আর একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে মানুষটার বিয়েই করতে আগ্রহ দেখাতো না, সে বিয়ে করে নিল হুট করে, তাও আবার শত্রুর মেয়েকে। আশ্চর্য না বিষয়টা? ইসমামের অস্থিরতা বাড়তেই থাকে। 15 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, অথচ অদ্রিতা তার সাথে কোনো যোগাযোগ করছে না। আচ্ছা, অদ্রিতার ফোনটা নষ্ট হয়ে যায়নি তো? অদ্রিতা তো প্রায় বলতো তার ফোনটা কাজ করছে না, কিন্তু সেটা হলে তো অদ্রিতা কোনো না কোনোভাবেই তাকে ইনফর্ম করে দিত। যত সময় যাচ্ছে অস্থিরতা বেড়েই চলছে ইসমামের। বরাবর ফোন হাতে নিয়ে চেক করে ছাড়া আর কিছুই মন দিতে পারছে না সে। ফুয়াদ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। শামীম তার পাশে বসে, আরাফ পিছনের সিটে। গাড়ি স্টার্ট করার আগে শামীমের দিকে একবার তাকায়। সত্যি বাড়িতে যাবি? পার্টি অফিসে যাবি না? মিটিং ডেকেছিলি তো? না, আগামীকাল ভোট কেন্দ্রগুলোতে যাব সোজা। লোক লাগিয়ে দিয়েছি, তারা সবটা দেখবে। ফুয়াদ গাড়ি স্টার্ট করে। শামীম সামনে দিকে দৃষ্টি স্থির রেখে বসে আছে। কিছু দূর যাওয়ার পর ফুয়াদ বলে, একটা কথা বলতো, তুই তো একটা শিক্ষিত ছেলে, তাও এরকম একটা বোকামি কেন করলি? এভাবে বিয়ে হয়? হয়েছে তো, ও কবুল বলেছে, আমি কবুল বলেছি। 3 লক্ষ টাকা কাবিনে ধরে বিয়ে করেছি। কিছুদিন পর কাবিনের কপি বের হবে। ফুয়াদ ড্রাইভ করতে করতে বলে, সেটা বলিনি আমি। না ও তোকে ভালোবাসে, না তুই ওকে ভালোবাসিস। এই বিয়ের পরিণতি কি হবে? শামীম চুপ করে থাকে। ফুয়াদ বলে, জেদ করে একটা মেয়ের জীবন নষ্ট করলি। ওর বাবা যদি দোষী হতো তাহলে থানায় যেতি, পুলিশে ধরিয়ে দিতি। তুই কেন আইনে নিজের হাতে তুলে নিলি? ওর বাবাকে অন্য কেউ মেরেছিল। ও কেন থানা পুলিশ না করে, অপরাধী শনাক্ত না করে সরাসরি আমার থাপ্পড় মেরেছিল? বাবার প্রতি মেয়ের ইমোশনটা বোঝার চেষ্টা কর। আলো একটু অন্যরকম মেয়ে। গাড়ি থামা, গম্ভীর কণ্ঠে বলে স্বামী আসার।
ফুয়াদ হুট করে ব্রেক কষে শামিনের দিকে তাকিয়ে বলে, আমাকে এই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাবি? অন্তত বাড়িতে দিয়ে আয় আমাকে, একটু ঘুমাবো আমি। শামীম ম্লান হেসে বলে, আমার সাথে ভিতরে চল, কেনাকাটা করতে হবে। ফুয়াদ মাথা ঘুরিয়ে তাকায়। একটা শপিং মলের সামনে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। একবার শামীমের দিকে তাকিয়ে বলে, কি কিনবি? কার জন্য কিনবি? আমার বউয়ের জন্য। শামীম ইয়াসারের বউয়ের জন্য, তাচ্ছিল্যের সাথে বলে শামীম। তার মুখে বিদ্রূপের হাসি। মাম্মা বারণ সত্ত্বেও ইহান বারবারই এসে নিচতলায় গেস্টরুমে উকি দিচ্ছে। মাম্মাম বলেছে বাড়িতে নাকি কেউ এসেছে, সে নাকি ইহানের বড় মা হয়, বড় বাবার বউ। ইহান খুবই উৎসুক হয়ে আছে তার বড় মাকে দেখবে বলে, কিন্তু মাম্মা বারবার ধমক দিচ্ছে। ঘরের ভিতরে যেতেই দিচ্ছে না ইহানকে। চুপচাপ লিভিং রুমে কিছুক্ষণ পায়চারি করে আশেপাশে তাকায় ইহান। ঋতু এখন রান্নাঘরে, বাড়ির সবাই দোতলায় আছে, কেউ নিচে নামেনি। ইহান সুযোগ পেয়ে গুটি গুটি পায়ে গেস্ট রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ছোট ছোট দুটি হাত দিয়ে গেস্ট রুমের দরজা ধাক্কা দিয়ে দরজা খোলে। ঘরে ঢুকে ইহান আশেপাশে তাকায়, কোথাও কাউকে দেখতে না পেয়ে ইহান বের হয়ে যেতে নেয়। ঠিক তখন ইহানের চোখ চলে যায় মেঝের দিকে। কেউ একজন মেঝেতে শুয়ে আছে। ইহান গুটি গুটি পায়ে আলোর কাছে যায়। প্রচণ্ড খিদে এবং ক্লান্তিতে চোখ বুজে হাত দিয়ে পেট চেপে ধরে মেঝেতে পড়ে আছে আলো। কারো অস্তিত্ব টের পেয়ে আলো হতচকিয়ে উঠে বসে। সে ভেবেছিল আবার বোধ হয় শামীম ইয়াসার নামে পিচাসটা এসেছে। মাথা ঘুরিয়ে তাকাতে দেখে একটা ফুটফুটে বাচ্চা ছেলে তার দিকে তাকিয়ে আছে। আলো ছেলেটির দিকে তাকিয়ে থাকে। ইহান বলে, তুমি কি বড় মা? আলো তার ঘোলাটে দৃষ্টি দিয়ে ইহানকে দেখে। ইহান বলতে থাকে, তুমি বড় বাবার বউ? ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে আলো। ইহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আলোর দিকে। আদুরি গলায় বলে, তুমি কি বড় মা? বলো। চলে যাও এখান থেকে, জেদি কণ্ঠে বলে আলো। ইহান ভয় পেয়ে যায় আলো কণ্ঠস্বর শুনে। আলো চেঁচিয়ে ওঠে, বললাম না চলে যাও এখান থেকে, যাও বলছি, চলে যাও, চলে যাও। ইহান মাম্মা বলে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে বেরিয়ে যায় আলোর ঘর থেকে। বেলা 1:30 নাগাদ ইয়াসার গাড়ি শান্তিনীরে গেট দিয়ে ঢোকে। গাড়ি থামিয়ে নেমে পড়ে সে। পোনা এসে দাঁড়ায় মোর্সের সামনে। ইয়াসার গাড়ি থেকে নেমে পোনা চাচাকে বলে, চাচা রিয়াজকে বলো গাড়ি থেকে প্যাকেটগুলো নামাতে, বাড়ির ভিতরে দিয়ে আসতে বলো। তারপর কয়েক মুহূর্তে চুপ করে থেকে জিজ্ঞেস করে, বাড়িতে সব ঠিকঠাক, কোনো ঝামেলা হয়নি তো? পোনা মাথা নাড়ায়, মুখে বলে, কোনো ঝামেলা হয়নি। তবে কি? বড় মা ইহান বাবুকে ধমক দিয়েছে, বকেছে। বড় মা? কে বড় মা? পোনা চাচার কথা বুঝতে না পেরে শামীম অবাক হয়ে জানতে চাইল। পোনা থতমত খেয়ে বলে, বড় বৌমা, তোমার বউ? শামীম হতভম্ব হয়ে সদর দরজার দিকে তাকায়। ধমক দিয়েছে মানে? কি দুঃসাহস! শামীম ইয়াসান হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে যায়। ভিতরে ঢুকে ঋতুকে ডাকতে থাকে। ঋতু এসে সামনে দাঁড়ায়। আলো ইহানকে বকেছে? কঠিন গলায় জানতে চায় ইয়াসান। ঋতু আমতা আমতা করে বলে, ভাইয়া জানেনই তো ইহান অচেনা লোক দেখলে তাদের কিভাবে বিরক্ত করে। ভাবিকে কিছু বলবেন না। রিয়াজ এসে প্যাকেটগুলো লিভিং রুমে রেখে চলে যায়। ঋতু সেদিকে তাকিয়ে বলে, এগুলো কি ভাইয়া? ঈশিতা সিঁড়ি বেয়ে নিচে নামে। শামীম বলে, শাড়ি আছে এখানে নতুন বউয়ের জন্য। ঋতু কিছুক্ষণ শামীমের দিকে তাকিয়ে থেকে বলে, শুধু শাড়ি? হ্যাঁ, 22টা আছে। কম হয়ে গিয়েছে? ঋতু আমতা আমতা করে বলে, ভাইয়া 22টা শাড়ি দিয়ে কি হবে? আর নতুন বউয়ের জন্য শুধু শাড়ি কেনা হয় না, শাড়ির সাথে আনুষঙ্গিক অনেক কিছু কিনতে হয়। শামীম ঋতুর মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো জানি না, তুমি বললে শাড়ির কথা, তাই নিয়ে এলাম। তারপর আবার চুপ করে থেকে বলে, ঠিক আছে, যা যা লাগে তুমি আর ঈশিতা গিয়ে নিয়ে এসো বিকেলে। ঋতু মাথা নাড়ায়। ঈশিতা কঠিন গলায় বলে, আমি পারবো না। স্বামীর বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুকে বলে, ওকে নিয়ে এসো। আসবে না ভাইয়া, অভুক্ত থাকা অবস্থায় কাহিল হয়ে গিয়েছে, তবুও জেদ করে কিছু খায়নি, অনেক চেষ্টা করেছি। স্বামী ঋতুর কথা শুনে গেস্ট রুমের দিকে যায়।
ঋতু নিচু স্বরে বলে, ভাইয়া প্লিজ গায়ে হাত তুলবেন না। ভাইয়া ভাইয়ার বউয়ের সাথে কি করবে সেটা তুমি বলে দেবে? পিছন থেকে ধমক দেয় ইলহাম। ঋতু মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে। আলো নামের অচেনা মেয়েটি যেন তার খুব মায়া হচ্ছে। তারা একই রকমের কপাল নিয়ে জন্মেছে যে। দরজা ঠেলে স্বামীন ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল মেঝেতে। মাথা তুলে তাকায় স্বামীনের দিকে। আলো বিধ্বস্ত মুখটা দেখে হঠাৎ করে স্বামীর অদ্ভুত অনুভূতি হয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ছোট মানুষ, ও তো আর আমার মতো পিচাস না, ওকে কেন ধমকালে? ও একটা 5 বছরের বাচ্চা। এখন না হলে একদিন ঠিক আপনার মতো পিচাসই হবে। ওর শরীরে এই বংশের রক্ত। স্বামীন একটা চেয়ার টেনে বসে বলে, 16 ঘন্টা না খেয়ে আছে, তারপরও গলায় কি জোর তোমার? হাতে অনেক জোর। দেখাবো? ঠান্ডা গলায় বলে আলো। শামীম আলোর কথা শুনে বাঁকা করে হাসে। তারপর বলে, শুনেছি তুমি ক্যারাতে জানো, জাতীয় পর্যায়ে 3য় হয়েছ। তবে এতে নিজেকে অনেক কিছু ভেবে বসো না। যাদের সাথে লড়েছ তারা সবাই মেয়ে, দুর্বল প্রজাতি। আমি পুরুষ মানুষ, সিংহ পুরুষ। একটা মোটামুটি ধরনের চর দিলে এখানে 3 দিন পরে থাকবে। আলো শামীমের চোখের দিকে তাকিয়ে আছে। শামীম বলে, শোনো, আত্মবিশ্বাস বাবার আত্মবিশ্বাসী করা। তোমাকে একটা সুখবর দিই, তোমার মা সুস্থ আছে। অবশ্যই তার সুস্থতা তোমার উপর নির্ভর করবে। যদি এখানে বাদরামি করছো তাহলে ওখানে। শামীম থেমে আলোর দিকে তাকায়। আলোর চোখে উৎকণ্ঠা। শামীম বলে, আমার সাথে চলো। কোথাও যাব না, আমি শুধু আব্বু আম্মুর কাছে যাব। কেন যাবে? তুমি এখন আমার স্ত্রী। এই বিয়ে আমি মানি না, জেদি কণ্ঠে বলে আলো। তারপর উঠে দাঁড়ায়। শরীরের দুর্বলতা যেন ঠিকভাবে দাঁড়াতে পারছেও না সে। স্বামীন একবার আলোর দিকে তাকিয়ে বলে, চলো। যাব না, দাঁত খিচিয়ে বলতে চায় আলো। স্বামীন শীতল চোখে আলোর দিকে তাকায়। তারপর আলো হাত ধরে টানতে টানতে গেস্ট রুম থেকে বের করে আনে। আলো নিজের হাতটাকে স্বামীর হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সে অপরাগত। রেহানার স্বামী মাথায় হাত রাখে, চোখ বুজে ইজি চেহারে আতশোয়া হয়ে বসে আছে। আতাউর আলম স্ত্রীর হাতে স্পর্শ। চোখ খুলে তাকায় সে। রেহানার মুখে দিকে তাকিয়ে অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, মেয়েটার মনটা এখন কেমন করছে রেহানা? নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। রেহানা কান্না আটকে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। আতাউর বলে, তুমি ঠিক বলেছ রেহানা, আমার মতো মানুষের জন্য রাজনীতি মানায় ইয়াসাদদের মতো জানোয়ারদের, যারা টাকা দিয়ে কিছু মানুষরূপী পশু বসে। আমার যদি আজ এরকম কিছু পশু থাকতো তাহলে আজ দিনটা অন্যরকম হতো। চলো না পুলিশের কাছে যাই, একবার ধরিয়ে দিলে কিচ্ছু করতে পারবে না ওরা। রেহানা ফিসফিসে বলে ওঠে। আতাউর বলে, তুমি জানো না রেহানা, ওরা কি করতে পারে তোমার কোনো ধারণা নেই। ইশতিয়াকের কাহিনী মনে আছে তোমার? মারুফার সাথে কি হয়েছিল ভুলে গেলে? আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না। আতাউর আলম ভয় পাচ্ছে। এত সহজে হার মেনে নিল আতাউর আলম? না, একজন বাবা ভয় পাচ্ছে রেহানা। এমন সময় ফোনের রিংটোন বেজে ওঠে। আতাউর আলম চমকে উঠে ফোনটা রিসিভ করে। কানে ধরে ওপাশ থেকে কণ্ঠে বিদ্রুপ নিয়ে তার চাচাতো ভাই খোরশেদ বলে ওঠে, আগামীকাল নির্বাচন, আর আজ স্বতন্ত্র প্রার্থী আতাউর আলম নির্বাচন বর্জন করেছে। খবরটা কি সত্যি? আতাউর আলম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি। শব্দটি মুখ থেকে উচ্চারণ করেই ফোন কেটে দেয় সে। স্বামীন ইয়াসার আলোকে টানতে টানতে এনে লিভিং রুমে দাঁড় করায়। আলো কিছুটা ঢলছে। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাওয়াও। আমি খাবো না, এই বাড়ির কিচ্ছু আমি মুখে দিব না। বললাম তো, চেঁচিয়ে বলতে থাকে আলো। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, কতক্ষণ থাকবে না খেয়ে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ না খেয়ে থাকো। আলো স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীতারা এসেই ঋতুর হাতে একটা গ্লাস দিয়ে বলে, বড় ভাইজানের মিন্ট লেমন ভাবি। ঋতু গ্লাসটা স্বামীর হাতে তুলে দিতে যাবে, তখনই
ইলহাম ধমকের সুরে বলে, তুমি কেন দিচ্ছ? ভাইয়ের বউ দেবে, ওর হাতে গ্লাস দাও। শামিন আলোর দিকে তাকায়। ঋতু আমতা আমতা করতে থাকে। ঈশিতা আলোকে দেখে। আলো সবাইকে অবাক করে দিয়ে ঋতুর হাতে গ্লাসটা নেয়। তারপর শামিনের চোখের দিকে একবার তাকিয়ে গ্লাসের পানীয়টুকু শামিনের মুখে ছুঁড়ে মারে। ঘটনার আকস্মিকতায় সবাই চমকে ওঠে। আলো গেস্ট রুমের দিকে ছুটে যায়। তার দুর্বল শরীর নিয়ে ছুটতে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। শামিন ভেজা মুখ নিয়ে দাঁড়িয়ে আলোকে দেখে। সবাই তাকে দেখছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। মুখে পানি ঝাটকা দিয়ে মুখটা পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শামিন। গায়ে পাঞ্জাবিটা একটানে খুলে রকিং চেয়ারের উপর ছুঁড়ে মেরে বিছানায় এসে বসে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখে সে। বেলা 3টে প্রায়। হঠাৎ ইসমামের কথা মনে পড়ে তার। ইসমামকে তো এসব কিছু জানানো হয়নি। এসব জানতে পারলে নিশ্চয় খুব রিয়াক্ট করবে। শামীমের ভালো মানুষ, ভাই বলে কথা। শামিন আনমনে হাসে। ইসমাম একেবারে মায়ের মতো হয়েছে, স্বচ্ছ। ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইসমামকে ফোন দেওয়া মন স্থির করেও ফোন দেয় না। এখন নিশ্চয় ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করে কী লাভ? এমন সময় ফোনে রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে যার নাম্বারটা ভেসে উঠেছে তার নাম হলো আতাউর আলম। এখন ফোন ধরলে, ইয়াশা আমার মেয়েটাকে একটু দেখব। ইয়াশা আমার মেয়েটাকে ছেড়ে দাও। ইয়াশা আমি তোমার পা ধরব। এসব বলে বলে কাঁদবে। ইয়াশা তো জানে সে রিসিভ করে না ফোনটা। তরপাতে থাকুক। যতক্ষণ জামিল আইসিইউতে থাকবে ততক্ষণ আতাউর আলমও মেয়ের সাথে কথা বলতে না পারার যন্ত্রণা দরপাতে থাকুক। ফোনটা সুইচ অফ করে রেখে শামিন উঠে দাঁড়িয়ে খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ নিজের প্রতিবিলম্বের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, পিচাস শামিন ইয়াশার মির্জা। এমন সময় দরজার টোকা পড়ে ইয়াশারের। গম্ভীর কণ্ঠে জানতে চায় কে। ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, নতুন ভাবি জ্ঞান হারিয়েছে ভাইজান। গায়ে একটা নেভি ব্লু রঙের পলো টি শার্ট চাপিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচতলায় গেস্ট রুমের দিকে যায় ইয়াশার। আলো অবচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে ঘিরে বসে আছে ঋতু, ঈশিতা, হেনা এবং ফুলির মা। শামিনকে দেখে ঋতু উঠে দাঁড়ায়। আতঙ্কিত মুখ নিয়ে বলে, ভাইয়া অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। চোখে মুখে পানি ছিটিয়ে দিই। পানি ছিটানো থেকে ও পানি খাওয়ানোটা জরুরি। ঋতু, ওকে উঠিয়ে বিছানায় শুয়ে দাও। সবাই ধরাধরি করে আলোকে তুলে বিছানায় শুয়ে দেয়। ঈশিতা ভাইয়ের দিকে রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন ইয়াশা তার দিকে তাকিয়ে বলে, পরীকে ফোন করে ডাক, এসে দেখুক। ঈশিতা কপাল কুঁচকে বলে, পরী কি ডাক্তার? ও স্টুডেন্ট। আর পরীকেই কেন ডাকবো? ডাক্তার এলে তোমার অপকর্ম সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। হ্যাঁ তাই, জেদি কণ্ঠে বলে ওঠে ইয়াশার। ঈশিতা আহত চোখে ভাইকে কিছুক্ষণ দেখে। তারপর পরী নামে মেয়েটাকে ফোন করে আসতে বলে। ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমার কি হয়েছে ভাইয়া? কেন করছো এমন তুমি? বললাম না বংশের ঐতিহ্য চর্চা করছি। ঈশিতা ধূরভাবে বলে, জোর করে বিয়ে? এই বিয়েটা হয়নি। তুমি ওকে ওর পরিবারের হাতে তুলে দাও ভাইয়া। শত্রুতা জের ধরে তুমি মেয়েটা গোটা জীবনটা এভাবে নষ্ট করো না। মনে রেখো তোমার বোন আছে। আমার বোনের জন্য আমি আছি। ভয় পাচ্ছি না তো কথায়। ভাইয়াকে কিছু বলা বৃথা। ঈশিতা করুণ দৃষ্টিতে বিছানা অবচেতন হয়ে পড়ে থাকা আলো নামের মেয়েটিকে দেখে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মায়াবী মুখটা কী রকম মলিন হয়ে আছে। ভাইয়া কিভাবে পারছে এমনটা করতে? তার কেন একটু মায়া হচ্ছে না? রেহানার হাতে পানির গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গিয়ে তীব্র আওয়াজ হয়। কাচের টুকরোগুলো গোটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রী পুনরায় অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েছে ভেবে আতাউর আলম ছুটে আসে। এসে রেহানার দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রেহানা থমথমে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, আলো আব্বু। মেয়েটা কি হলো আলোর আব্বু? আতাউর আলম
এগিয়ে আসে স্ত্রীর কাছে। রেহানা হাউমাউ করে কেঁদে গিয়ে বলে, মেয়েটার গায়ে হাত তুলছে, নিশ্চয় মেয়েটাকে মারছে খুব। মায়ের চিৎকার শুনে আজান ও আয়াত ছুটে এসে দাঁড়ায়। রেহানার শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। আতরুল আলম এসে স্ত্রীকে ধরে। রেহানা অস্ফুট স্বরে বলে, মেয়েটাকে দেখবো, কথা বলবো মেয়েটার সাথে। তুমি ওই পশুটাদের ফোন করে বলো আমরা সবাই মিলে ওর পায়ে পড়ব, ও শুধু মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিক। আতরুল আলম দু চোখ বন্ধ করে একটা নীরব আর্তনাদ করে ওঠে। সে তো সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে আলোর সাথে একটু কথা বলবে বলে। নির্দয় পশু পাষণ্ড ইয়াসারের মন গলেনি। আজান আয়াত একে অপরের মুখের দিকে তাকায়। ছোট থেকে বন্ধু মহলে সবাই তাদের খেপিয়ে এসেছে। লুজার্স টুইন বলে, জীবনে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এটাই মনে হচ্ছে তারা আসলেই লুজার্স। হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। আতরুল আলম স্ত্রী ছেড়ে দিয়ে গিয়ে দরজা খোলেন। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রনি, হাতে একটা প্যাকেট। তার মুচকি হেসে আতরুল আলমের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, মা এর ব্লাড প্রেশারের ওষুধ। ধীর পায়ে গেস্ট রুমে ঢুকে পড়ি প্রথমে শামিনের দিকে তাকায়। শামিনের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে সে চোখ নামিয়ে নেয়। শ্রদ্ধা করলেও শামিন ভাইকে সে ভীষণ ভয় পায়। সজ্ঞানে কখনো শামিনের সামনে পড়ে না সে। পরি পিছু পিছু ঘরে ঢুকে। পোনার মেয়ে, দুধে আলতা গায়ের রং নিয়ে জন্মিয়েছিল বলে পোনা খুব শখ করে মেয়েটির নাম রেখেছিল পরি। পরি আসলে পরীর মতো দেখতে। ঘরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটার মুখের দিকে তাকিয়ে পরি পোনার দিকে তাকায়। পোনা চোখ দিয়ে ইশারা করে পরীকে বিছানার দিকে তাকাতে বলে। সে বিছানায় শুয়ে থাকা আলোকে একবার দেখে পুনরায় নিজের বাবার দিকে তাকায়। পোনা মৃদু স্বরে বলে, বড় ভাবি তোর। আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে সে মায়াবী মুখশ্রী। তাকালে সহজে চোখ ফেরানো যায় না। ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশটাতে বসে। আলোর পালস রেট চেক করে, ব্লাড প্রেশার চেক করে। শামীমের মুখের দিকে তাকায়। শামীম তার দিকে তাকিয়ে আছে। শরীর অত্যন্ত দুর্বল ভাইয়া, কিছু খাওয়াতে হবে। কতক্ষণ না খেয়েছিল? 19 ঘন্টা। 19 ঘন্টা না খেয়ে দিব্য থাকা যায়? পানি না খেলে সমস্যা হওয়ার কথা। পানিও খায়নি। পরি আলোর দিকে তাকায়। সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কাউকে জিজ্ঞেস করে সে সাহস পড়িনি। নিচু স্বরে দৃষ্টি আলোর মুখের দিকে রেখে বলে, পানি শূন্যতার জন্য হয়েছে। একটা চামচ দিয়ে খানিকটা পানি খাইয়ে দাও ঈশিতা আপু। তারপর বলে, এর হাত পায়ে ম্যাসেজ করে দাও, ধীরে ধীরে হুঁশ ফিরতে পারে। শামিন পরির কথা শুনে আলোর মুখের দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে ম্লান হেসে মনে মনে, বোকা বাবার ফটকা চালাক মেয়ে, এরকম যাতা স্ট্যামিনা নিয়ে এত তেজ দেখাও তুমি ঈশিতা। একটা গ্লাস তার একটা চামচ এনে আলোর মাথার কাছে বসে রীতি এবং সীতারা আলোর পায়ে ম্যাসেজ করে দিচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। ফুলের মা হঠাৎ করে বলে ওঠে, আসতে না আসতেই তোমায় দিয়ে নিজের সেবা করিয়ে নিচ্ছে তোমার বড় যা। ঋতু মাথা তুলে ভুরু কুঁচকে ফেলে। ফুলির মা প্রায় ভুলে গিয়েছিল এই ঘরে ইয়াসা রয়েছে। মনে পড়তেই সে থতমত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসা কিছু বলে না। তার দৃষ্টি আলোর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে আলোকে পর্যবেক্ষণ করছে। গুনে গুনে 7 সেকেন্ড তাকিয়ে থেকে সে চোখ সরিয়ে নেয়। ঈশিতা আলোর মাথায় হাত রেখে নরম গলায় ডাকে, আলো। আলো জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলে তাকানোর শক্তি সে পায় না। নারী কণ্ঠে কানে যেতেই সে কপাল কুঁচকে ফেলে খানিকটা। ঈশিতা সাহস পায়। চা চামচের 1 চামচ পানি অবচেতন আলোকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। খড়খড়ে কণ্ঠনালীতে 2 ফোঁটা পানি অস্তিত্ব পেয়ে আলো অবচেতন মন স্বস্তি পায় ঠিকই, কিন্তু তার চোখ দুটো বন্ধ। ঋতু এগিয়ে বসে আলোর গালে হাত রেখে ডাকতে থাকে, আলো। আলো দুবার ডেকে সে থেমে যায়। তারপর স্বামীর দিকে একবার তাকিয়ে আবারও ডাকতে থাকে, ভাবি, ভাবি। আলো ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায়। সব কিছু ঝাপসা লাগছে। সবাই জানে সে 19 ঘন্টা খায়নি, কিন্তু সবাই জানে না আলো গত 27 ঘন্টা ধরে কিচ্ছু খায়নি। গতকাল বেলা 11টার দিকে কলেজে ক্যান্টিন
একটা সিঙ্গারা খেয়েছিল এবং ওটাই শেষ খাবার। আলোকে চোখ মেলে তাকাতে দেখে অদ্ভুতভাবে নিজের অজান্তেই ইয়াসার একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে এবং সাথে সাথে সে ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য, সে এমন অদ্ভুত কাজটা কেন করলো? মৃদু ম্লান হেসে বলে, ভাবি জ্ঞান ফিরেছে। ঈশিতা একবার ইয়াসার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ঋতুকে বলে, মেজো ভাবি এক বাটি স্যুপ নিয়ে এসো, আর তোমরা সবাই এখান থেকে যাও 3 সেকেন্ডের মধ্যে। ইয়াসার বোনের দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে অকারণে ঠোঁট বাঁকিয়ে হাসে। পরীর দিকে তাকিয়ে বলে, কী রে, তোর ভিজিটের টাকা নিবি না হবু ডাক্তার? পরী মুচকি হাসে, অনেকটা সাহস নিয়ে বলে, বিয়ের মিষ্টি কিন্তু বাকি আছে ভাইয়া, ওটা আগে খাওয়াবেন। আপনি আসলে করতে চাইছেন কি একটু পরিষ্কার করে বলবেন আব্বা? সারাদিন এই প্ল্যান করছেন, সেই প্ল্যান করছেন, অথচ কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সমরেশ ভূঁইয়া নিজের ছেলে সাগর ভূঁইয়ার দিকে তাকায়। ছেলে তার রীতিমতো বাপকে ধমকাতেও শিখে গিয়েছে। সাগর জায়ান আলীর দিকে আঙ্গুল তুলে আবারও বলতে থাকে, ওনার সাথে একচেটিয়া আলোচনা করে এতদিন পণ্ডশ্রম করে গিয়েছি শুধু। আপনার বুদ্ধি দেখে আমি অবাক হই আব্বা। কোথায় ইয়াসাকে রাস্তা থেকে সরিয়ে দিবেন তা না করে ওর চেলাটাকে মারলেন। ইয়াসার তো ঠিকই নাড়ানো গেল না। দিব্য তার দলের লোক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আতাউর আলম তো সরে দাঁড়িয়েছে। বাবা কথায় তাচ্ছিল হাসি হেসে সাগর বলে, ইয়াসাকে মেরে দিলে আতাউরে সামলানোর কোনো ব্যাপার ছিল না আমাদের কাছে। আর আতাউরে ফাঁসানোর যে প্ল্যান করছিলাম, লাভ কি হলো? ইয়াসারের তো কোনো শীত গরম দেখছি না। ও তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। ও কেন আতাউরের পিন্ডি চটকাচ্ছে না? একটা ধুনধুন মার লেগে গেল কিছুটা সুবিধা করা যেত। সমরেশ ভূঁইয়ার ছেলের কথা চিন্তিত হয়ে পড়ে। হয়তো ইয়াসা এত চুপচাপ বসে আছে কি করে? বিষয়টা বেশ গোলমেলে। সাগরের বাবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এইবার যদি কোনো অঘটন ঘটে না আব্বা, তাহলে আপনি ধরে নিন দলের সভাপতি পদ থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। এই স্যুপটা এখন তুমি মুখে দেবে আলো। ঈশিতার কথা শুনেই আলো মুখ সরিয়ে নেয়। ঈশিতা একটু কঠিন হবার ভান ধরে আলো থুতনি ধরে জোর করে 1 চামচ স্যুপ খাইয়ে দেয়। আলো বাধা দিতে গেলে তার গায়ে খানিকটা পড়ে যায় স্যুপ। ঈশিতা ধমক দিতে চেয়েও দেয় না। মায়াবী মুখশ্রীর দিকে তাকাতে মায়া লাগে তার। সে নরম গলায় আলোর মাথায় হাত রেখে বলে, তোমার বাবা মাকে দেখতে চাও? তার চান্স কিন্তু এখনও 50-50 আছে আলো। তুমি যদি এভাবে না খেয়ে পড়ে মরে থাকো তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? আলো ঠোঁট কাঁপছে। ঈশিতা নমনীয় ব্যবহার, তার মধ্যে জমে থাকা কান্না সব বেরিয়ে আসতে চাইছে। বেশ কয়েক মুহূর্ত চেষ্টা করে সে আটকাতে পারে না। ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কেন আপু? একটা সামান্য চরের দাম আমাকে নিজের সর্বস্ব খুইয়ে দিতে হলো কেন? ঈশিতা কোনো উত্তর দেয় না। সে তো জানে না এর উত্তর। আলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে কঠিন গলায় বলে উঠল, ওই জানোয়ারটাকে কখনো ক্ষমা করব না আমি, কোনো দিনও না। শেষবারের মতো ফোনটা চেক করে ইসরাম ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাত দিয়ে দেয়ালে সজোরে ঘুষি মেরে দেয়। তারপর সে নিজের বিছানায় উপুর হয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। মাথা কাজ করছে না তার। এতটা অস্বস্তি বোধ হচ্ছে কেন? কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে, আবার উঠে বসে। অর্গানাইজেশন থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে, ইসমাম কেন তার কাজে যাচ্ছে না তাই। ভার্সিটি থেকে ক্লাসমেটরা ফোন দিচ্ছে, কারো ফোন ধরতে স্বস্তি পাচ্ছে না সে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পর সে উঠে দাঁড়ায়। স্টাডি টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার পাসপোর্ট বের করে কয়েক মুহূর্তে সেদিকে তাকিয়ে থাকে। তারপর গিয়ে মেঝে থেকে ফোনটা উঠিয়ে নেয়। মেঝেতে পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। সে ফোনটা অন করে অ্যাম্বাসিতে ফোন লাগায়। ক্যাশ ক্যাশ শব্দে দরজা নব ঘোরে। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। স্বামীন দরজা ঠেলে 2 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকে। তার কপাল কুঁচকে থাকলেও চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। নিজের উপর নিজের প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এখন এত অস্বস্তি লাগছে কেন? এত কাণ্ড ঘটিয়ে ফেলেও তো অস্বস্তি হয়নি একটু। একটা ছোট নিঃশ্বাস ফেলে ঘরের ভিতর 1 পা ফেলে আর চোখে পুরো ঘর দিকে দৃষ্টি দেয়।
আলোকে কোথাও দেখতে না পেয়ে আরেক পা ঘরের ভিতরে রাখতে সে তার ঘাড়ের উপর কোনো ভারী বস্তু আঘাত অনুভব করে। তৎক্ষণাৎ ডান পাশে তাকাতেই দেখে আলো একটা মোটা বই হাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড শক্তি খাটিয়ে শামীমকে আঘাতটা করেছে, তাই হাঁপাচ্ছে সে। আলোর প্রচণ্ড শক্তি খাটিয়ে করা আঘাতে শামীমকে বিচলিত করা যায় না, বরং গা ছাড়া ভাব নিয়ে বলে, এক বাটি স্যুপ খেয়ে শক্তি ফিরে পেয়েছ? আলো দাঁতে দাঁত চেপে আরেকটা বাড়ি মারতে যাবে, তখন শামীম তার হাত দুটো ধরে ফেলে, হাত থেকে বইটা কেড়ে নিয়ে দরজার পাশে আলমারিতে রেখে দেয়। দরজা সিটকেনি খুলে দিয়ে মৃদু হেসে বলে, তুমি নাকি ক্যারাতে জানো, অথচ এখানে আসার পর থেকে দেখছি চর মারছ, থুতু ছুঁড়ে দিচ্ছ, মিল্ট লেমন ছুঁড়ছ, বই দিয়ে আঘাত করছো। এসব কোন ধরনের বাচ্চামো? মানুষ যখন ঘুরে বিপদে পড়ে তখন তার মস্তিষ্ক কাজ করে না জানি, কিন্তু তোমার তো পুরো মেমোরি ডিলেট হয়ে গিয়েছে। তুমি আদৌ ক্যারাতে জানো তো নাকি তোমার সৎ এবং মহৎ বাবা আতাউল আলম টাকা দিয়ে মেডেল কিনে দিয়েছে? আমার বাবার নাম মুখেও আনবি না কুত্তা। আলো তেতে উঠে। শামীম স্বাভাবিক গলায় বলে, কুত্তা বলছো কেন বারবার? আমি তোমাকে কামড়িয়েছি, আঁচড় কেটেছি তোমার গায়ে? আলো অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। শামীম বলে, বাবার নামে কিছু শুনতে পারো না দেখছি, অন্ধের মতো বিশ্বাস করো বাবাকে। তোমার ওই গুণধর পিতা কি করেছে জানো? একজন জান নেওয়ার চেষ্টা করেছে। আলো চমকে উঠে চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, সব কিছু মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া সব কিছু মিথ্যে। তুমি আর তোমার বাবা সত্যবাদী যুধিষ্ঠির। যা সত্যবাদী বাপের সত্যবাদী কণা। তোমার নামটা তোমার বাবা শুধু আলো রাখলেও কেন, তোমার নাম রাখা উচিত ছিল সত্যের আলো। আলো বিদ্রুপ গায়ে না মেখে গলার ঝাঁজ বজায় রেখে চেঁচিয়ে বলে, ভয় দেখিয়ে বিয়ে, কতগুলো মানুষকে জিম্মি করে রাখা, তাদের ব্ল্যাকমেল করা, জোর করে একটা মেয়ের সর্বনাশ করা। তুই তোর কাফিরের থেকেও এক ধাপ উপরে। তোর কোনো ক্ষমা নেই পৃথিবীতে। যেদিন ধরা পড়বি না, যা নিয়ে বাঁচতে পারবি না, জানোয়ার। শামীম আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, নিজের ঘরে এনে ভাবছি স্বামীর অধিকার ফলাবি, তার আগেই আমি প্রাণ ত্যাগ করব। আমি তো তোমাকে কিছুই বলি না, তুমি আগ বাড়িয়ে এত কিছু বলছো কেন? কেন জোর করে এই রুমে এনেছিস আমায়? হাঁপাতে থাকে আলো। শামীম মৃদু হেসে বলে, আমি তো জোর করিনি, শুধু বলছি তোমার কোনো ভাই এখন কি করছে? একজন দোকানে গিয়ে থার্মোমিটার কিনেছে, অন্যজন গেটের কাছে দাঁড়িয়ে আছে, ব্যাস। আর তুমি তাতে ভয় পেয়ে চলে এলে মৃদুর সাথে আমার শোয়ার ঘরে। আলো ছুটে এসে শামীমের কলার চেপে চেঁচিয়ে বলে, পিচাস নমদূর। শামীম আলোর হাত ছাড়িয়ে বলে, আমার 3টা পাঞ্জাবি বোতাম ছিঁড়েছ তুমি, এগুলো কিন্তু তোমাকেই দিয়ে ঠিক করানো হবে। আলো ফোঁস ফোঁস করতে থাকে, গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না তার। শামীম মৃদু স্বরে বলে, কি? এক বাটি স্যুপের শক্তি ফুর হয়ে গিয়েছে? রেবাউন্ড আলো হাঁপাতে হাঁপাতে বলে। শামীম হেসে বলে, তাই নাকি? তাহলে তো তুমি আছে হলে। ডান হাত দিয়ে পকেট থেকে একটা চেক বের করে আলোর হাতের কবজি শক্ত করে ধরে ফেলে শামীম। চেকটা আলোর হাতের মুঠো পুড়ে গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের কাবিনের টাকা। আলো হাত ছাড়িয়ে চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে শামীমের দিকে ছুঁড়ে মারে। শামীম বলে, ঠিক আছে, নগদ ক্যাশ দিচ্ছি। তুই মরবি, মরবি তুই, খুব শিগগিরই ফেরাউন, তাই নাকি? তা নীলনদ কোথায়? বাংলাদেশ তো কোনো নীলনদ নেই। আলো অহেতুক তাকিয়ে থাকে শামীমের দিকে। শামীম আলোকে উপেক্ষা করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ডিভানে রাখে, পায়ের চটি খুলে ডিভানের উঠে ওদিকে ফিরে শুয়ে পড়ে সে। গম্ভীর কণ্ঠে আলোকে বলে, ঘুমিয়ে পড়ো, আমি আশ্রাবও না, কামড়াবও না।